শামীম ওসমান, ডক্টর ইর্তেজা হাসান, নজরুল ইসলাম বাবু, তারপর হলো আমাদের কাউন্সিলর যে মফিজুল ইসলাম, তারপর ছাত্রলীগের প্রেসিডেন্ট রিপন। এরকম এদের দ্বারা আমি যে এত বছর নির্যাতনের শিকার হয়েছি এবং আমাদের বারবার আমাকে, আমার পরিবারকে, আমার ছেলেকে, আমার স্বামীকে যে বারবার জীবন নাশের হুমকি দিয়েছে, আমরা সেই সুবাদে এখন এখানে থানায় এসেছি। আমাদের ওসি সাহেবের সাথে কথা হয়েছে এবং ওসি সাহেব পুরো বিষয়টা শুনেছেন এবং মামলাটা এখনও উনি নেননি, মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। কারণ এখানে যেহেতু কয়েকজন স্বৈরাচারী শেখ হাসিনার যেই সব রাইট হ্যান্ড ছিলেন, তাদের বড় বড় নামগুলো, রাঘব বোয়ালদের নামগুলো জড়িত, তো তারা বিষয়গুলো হয়তো বা আরেকটু তদন্ত সাপেক্ষে এই জিনিসটা যাচাই বাছাই করছেন এবং আমরা সব কিছুরই প্রুফ নিয়ে এসেছি। আমাদের কাছে যা যা প্রুফ আছে, গুলশান থানার ওসি সাহেব উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি মামলাটা দেখছেন, কিন্তু এখনো মামলাটা নেননি। মানে প্রক্রিয়াধীনভাবে আছে, মানে এখন আমরা ইনফরমেশনগুলো দিচ্ছি, ওনারা টাইপ করছে এবং প্রক্রিয়াধীনভাবে আছে, মানে কার্যক্রমটা চলছে। মানে এমন না যে আমরা একদমই এখানে এসে হতাশ বা নিরাশ, বিষয়টা এমন না। তো আমাদের ওসি সাহেব আমাদেরকে বলেছে যে এটা মামলাটা আশ্বস্ত করেছেন। 2021-এ যখন আমি সোহেল আরমানকে বিয়ে করি, তখন থেকেই আমার উপরে এই প্রেশারগুলো আরও বেশি প্রকট আকার ধারণ করে। কিন্তু তার আগেই আমার 2টা ফ্লোর দখল করে নিয়েছে ফকির আখতারুজ্জামান। কিন্তু যখন 2021-এ যখন আমি ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তারপর থেকে ওদের এই ধরনের নির্যাতনের যে প্রেশারটা, এই যে আখতারুজ্জামান বলেন, শামীম ওসমান বলেন, ডক্টর ইর্তেজা হাসান বলেন, এদের এই প্রেশারগুলোর আরও বেশি প্রকট আকার ধারণ করে যে আমার কাছ থেকে যেভাবেই হোক এখন বাড়িটা ছিনিয়ে নিবে। হ্যাঁ, মানে আমি এখন খুব দুর্বল হয়ে পড়েছি। তো মানে এরকম একটা তাদের বিষয়। এবং আমি একটা সময় ছিল যে আমি 3 মাস আমরা বাসায় ছিলাম না, 3 মাস বাসায় ছিলাম। এখনও যে রেগুলার বাসায় থাকি তাও কিন্তু না, কারণ এখন থাকতে পারছি। এই 5ই আগস্টের পর থেকে এখন আল্লাহর রহমতে থাকতে পারছি, কিন্তু তার আগে থেকে আমরা বাসায় একটু থাকতাম এইভাবে যে হয়তো বা দিনের বেলায় থাকছি, রাতে থাকছি না, কারণ নিরাপত্তার একটা অভাব। কারণ তারা 2টা ফ্লোরে তাদের লোকজন থাকে, অনেক ছেলেপেলেরা আসা যাওয়া করতো, রাত 2টা-3টার সময় গাড়ি আসতো, গাড়ির দরজা খুলতে দেরি হলে মানে গেটের দারোয়ানদের বকাবাজি, মারামারি, অনেক কিছু, ম্যানেজারকে হুমকি। আমার ম্যানেজার তো প্রতিদিনই চাকরি ছেড়ে চলে যায় যে ম্যাডাম এ কলার টেনে ধরে মারে, এইটা করে সেটা করে, ওদের পার্সেল আসে, এই আসে সেই আসে, নানান ধরনের সমস্যা। তা আমরা নিজেরাও বাসায় রেগুলার থাকতাম না, এখন থাকছি। 5ই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বাসাতেই থাকছি। আমি কোনো ন্যায় বিচার পাইনি, কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রী ওনার সাথে দেখা করেছি, যোগাযোগ করেছি। আমি আমাদের যত উচ্চপদস্থ যেই জায়গাগুলো আছেন, যে ডিজিএফআই, এনএসআই, প্রত্যেকটা জায়গায় আমি চিঠি দিয়ে, এমনকি পিবিআই, এমনকি তখনকার যে আমাদের এক্স প্রধানমন্ত্রী, তার সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, যে শুধুমাত্র তাকে বলার জন্য যে আপনার দল করে এই সমস্ত লোকজন মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছে, আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে, আমার ভুলটা কি? আমরা কি ছোটোখাটো একটা বাড়ি করে বা এইভাবে করে আমরা কি থাকতে পারবো না? শুধু তারাই থাকবে? কিন্তু আমি কোথা থেকে কোনো রকমের কোনো সহযোগিতা পাইনি। পুরো বিষয়টার মধ্যে বেশ কয়েকজনই জড়িত এবং যারা একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তাদের নামই এখানে উল্লেখ করা হচ্ছে। আগে ফকির আখতারুজ্জামান, হ্যাঁ, এখানে আছে আপনার নজরুল ইসলাম বাবু, এখানে আছে শামীম ওসমান, এখানে আছে ডক্টর কাজী ইর্তেজা হাসান, এখানে কাউন্সিলর মফিজুল ইসলাম, এখানে আছে ছাত্রলীগ তিতুমিরের প্রেসিডেন্ট যে রিপন। এরা প্রত্যক্ষভাবে একদম সরাসরি আমাদের হামলা করেছে আমাদের উপরে। আমি একবার এটা নিয়ে আমি একবার জিডি করেছিলাম, কিন্তু জিডির কোনো তদন্ত হয়নি। জিডি করেছি, আমরা বিভিন্ন সংস্থার কাছে গিয়েছি, কিন্তু কেউ বিভিন্ন সংস্থার কাছে